সো গাইজ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীলঙ্কার বিচ্ছিন্ন একটা গ্রাম যেখানকার ভাষা সংস্কৃতি খাবার দাবার সব কিছু আলাদা এবং আমরা এখন ভারত মহাসাগর পার হচ্ছি। খ্রিস্টিয়ান ও আই এম মুসলিম। হ্যাঁ নাইট কেবল যে খ্রিস্টানদের সমাধি কেমন এই যে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীলঙ্কার এক রহস্যময় বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম ও গ্রামীণ জীবনযাপন যেখানে তামিল জাতিগোষ্ঠীর বসবাস, যারা বছরের পর বছর যুগের পর যুগ বসবাস করে আসছে ভারত মহাসাগরের ঠিক মাঝখানে, যাদের যাওয়া আসার একমাত্র বাহন নৌকা। তামিলরা সাধারণত হিন্দু ধর্মের হলেও শ্রীলঙ্কার এই রহস্যময় দ্বীপের তামিলরা সবাই ক্যাথলিক খ্রিস্টান, যাদের ভাষা তামিল, খাবার দাবার, পোশাক আশাক, সংস্কৃতির সবকিছুতেই রয়েছে ভিন্নতা। আমার চোখে দেখাবো এই গ্রামের নারী ও পুরুষের সংগ্রামী জীবনযাপন, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম শ্রীলঙ্কা অ্যান্ড গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখাবো শ্রীলঙ্কার সব থেকে ক্লিন এবং সিকিউর গ্রাম, যার নাম হচ্ছে ডেলফ আইল্যান্ড, মানে বিচ্ছিন্ন একটা গ্রাম যেখানে বসবাস করে তামিল সম্প্রদায়ের মানুষ। আপনারা অনেকেই সেই প্রভাকরণের নাম শুনছেন, তো যাদের উৎপত্তি এখানে। তো এইটা হচ্ছে আমার রুম, এই যে দেখেন কি সুন্দর একটা তাঁবুর মতো, অনেকটা বান্দরবনের মতো মাসান সিস্টেম। আর এই যে আমি আছি একদম একটা দ্বীপে, গহীন জঙ্গলে। এখানে কিন্তু ওইরকম কোনো বাড়িঘরই নাই, বাট একটু পরেই আমরা পুরো গ্রামটা আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর। সো এটা হচ্ছে আমাদের রিসর্ট, একদম ইন্ডিয়ান ওশেন, ওই পাশে হচ্ছে ভারত মহাসাগর। তো যাই হোক, এই ভিডিওতে থাকছে তামিলরা কীভাবে এই বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করে, তাদের খাবার দাবার। এছাড়া এখানে কিন্তু কিছু ক্যাথলিক খ্রিস্টান ধর্মের মানুষেরা বসবাস করে, কারণ ঠিক এই জায়গায় হচ্ছে আপনার ডাচরা ক্ষমতায় ছিল, যারা হচ্ছে নেদারল্যান্ডস থেকে এসেছিল। তো ওদের সেই সংস্কৃতির জন্য এখানে কিছু খ্রিস্টানরা বসবাস করে, এখানে চার্চ আছে, এখানে মন্দির আছে। ওকে, সব কিছু থাকছে এই ভিডিওতে, লেটস গো। বের হয়ে গেলাম এই গ্রামটা ভিজিট করার জন্য, আর দেখে মনে হবে অনেকটাই মরুভূমির ভিতরে আছি। এইটা হচ্ছে রাস্তাটা, দেখুন। এখন আমাকে যাইতে হবে একটু মেইন রোডে, এরপরে সেখান থেকে কোনো অটো নিয়ে পুরো ঘুরবো দ্বীপটা এবং এখানকার মানুষ কিভাবে বসবাস করে। আসলে একসময় এখানে ডাচরা এসেছিল এবং এই দ্বীপটা দখল করে, যেটা হচ্ছে ডেলফ আইল্যান্ড। আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে শ্রীলঙ্কার একদম বিচ্ছিন্ন একটা দ্বীপ। তো তখন হচ্ছে তারা এসে এখানে বসতি স্থাপন করে। জাস্ট এখানকার বাড়ি ঘরগুলো দেখুন, যে এইরকম সব ফুলের গাছ দিয়ে ঘেরা। আর এই যে পাথরটা দেখছেন, এটাকে বলা হয় কোরাল পাথর। প্রতিটা বাড়িতে কিন্তু এই পাথর দিয়ে ঘেরা, প্রতিটা বাড়ি দেখেন কি সুন্দর। এবং এই কোরাল পাথর আপনি শ্রীলঙ্কার এই দ্বীপে ছাড়া আর কোথাও পাবেন না, শ্রীলঙ্কার শুধুমাত্র এই ডেলফ আইল্যান্ডে আছে। তো তারা হচ্ছে প্রতিটা বাড়ি এইভাবে দেয়াল করে ঘিরে রাখছে, এই জিনিসটা আমার ভালো লাগছে। এবং একটা দ্বীপে সব রকমের ফ্যাসিলিটি আছে এখানে। এখানে ভালো হসপিটাল, ভালো স্কুল, ভালো কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু। উনি দেখেন একদম পালোয়ানের মতো। হ্যাঁ, I am from Bangladesh. Bangladesh, no? No, Delft. Huh? Delft, no, here. Delft. Oh, this stone name? Strong. This name? Kalle, Muruga Kalle. Muruga Kalle. হ্যাঁ। This is famous. তো আমি দেখলাম যে এখানে যত বাড়ি ঘর সব হচ্ছে এই পাথর। দেখেন এখানে কিন্তু কোনো জয়েন্ট দেয় না, সিমেন্ট বা কিছু দিয়ে, জাস্ট নট সিমেন্ট। হ্যাঁ, তো জাস্ট ওরা হচ্ছে পাথরের উপরে পাথর দিয়ে এরকম হয়ে গেছে, মনে হচ্ছে এটা কখনো ভাঙবে না, এরকম একটা ব্যাপার। যে এখানে নারিকেল গাছ আছে, এই যে ছোট ছোট নারিকেল গাছ, যে কি মোটা মোটা নারকেল ভাই। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাকে বসার জন্য একটা চেয়ার দিয়েছে। ওয়াও, যে ওনাদের বাড়িতে যে তামিল যেই মানুষগুলো কতটা আন্তরিক, এবং অনেক মানুষ ভাবে যে এই অঞ্চলটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে একটু ডিফারেন্ট, মানে সেই তামিলরা আলাদা এবং সিংহলিরা আলাদা, কিন্তু না ভাই, এই মানুষগুলো অতিথি আপ্যায়ন প্রিয়। ভাইয়ার বডি দেখুন। গ্রেট গ্রেট গ্রেট। তো উনি এখন শার্ট পরতেছে। আল্লাহ। I am from Bangladesh. My name Mohammed Fiz. I am Muslim. Muslim.
রিলেটিভ ও আচ্ছা এই যে উনার ফটো দিছে মানে আমি যে রিসর্টে আছি ওই ভাইয়ার ফটো বলতেছে রিলেটিভ মামা আনছিলে মামা মামা আচ্ছা মামা আমাকে হ্যাঁ আম্মা কা ব্রাদার তাম্বি মানে আমরা যেমন মায়ের ভাইকে মামা বলি তামিলেও কিন্তু মায়ের ভাইকে মামাই বলে তো ওনারা এখন আমাকে যাইতে দিচ্ছে না বলছে চাটা খাইতে হবে আমি বলছি ঠিক আছে জাস্ট এক কাপ চা খাবো এরপরে আমি আবার গ্রামটা ঘুরবো চা আনতেছে এই যে থ্যাংক ইউ সো মাচ এ মিল্ক তো এই যে অ্যাঙ্গার তামিল ভাষায় এটাকে অ্যাঙ্গার বলে ভাই সেই রকম টেস্ট কিন্তু এখানকার মানুষের হাতের চা তবে পারতেছে দেখুন যে বাঁশের উপরে কিন্তু একটা রড সিস্টেম আছে ওইটা দিয়ে এখন পারবে এই যে ও তো এটা হচ্ছে আমার জন্য পারছে জাস্ট আমার পানি পিপাসু লাগছে অনেক হ্যাঁ ওকে হ্যাঁ খুবই সুন্দর এবং মানুষ হিসাবে অনেক ভালো এবং এই একা একা গহীন দ্বীপে ঘুরতেছি বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার দূরে তো তাদের গরুগুলো দেখুন কত ছোট এটা হচ্ছে পানি এই যে গরু কি ছোট গরু ভাই তো বাংলাদেশে কি হয় অনেক বড় গরু বাট এইখানে এই গরুগুলো কিন্তু ছোট একদম ছাগলের সমান একটা গরু এখন একটা স্কুলে আছি যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্মের মানুষেরা Children's market. Huh? Today children's market. গুড আফটারনুন ম্যাম হাউ আর ইউ হ্যাঁ ফাইন তো আমরা জাস্ট একটু দেখতে আসলাম আজকে হয়তো এদের কোনো অনুষ্ঠান আছে দেখেন ওয়াও হাই হাই তো এদের ছোট ছোট বাচ্চাদের পোশাক দেখুন ভাই রে ভাই এখানে সব কার্নিভাল হচ্ছে ওয়াও এই যে এখানে সব ছোট ছোট বাচ্চারা বিক্রি হাই তো ওরা দেখেন আপেল এগুলো সব বিক্রি করতেছে পাইনাপেল তো আমরা একটু এই সাইডে দেখি এই যে সব ছোট ছোট বাচ্চা ওরা সব ট্রেডিশন শাড়ি পরে ও ওই সাইডে কোকোনাট বিক্রি হচ্ছে হাউ মাছ হ্যাঁ এটা কিন্তু আম ও বিক্রি করতেছে আম বাট বাংলাদেশে কিন্তু এখন আমের সিজন না বাট শ্রীলঙ্কায় কিন্তু আমের সিজন ভাই ওরা হচ্ছে প্রতি সপ্তাহে নাকি এরকম একটা অনুষ্ঠান করে যে কোন জিনিসের কত দাম বা ওইটা কিভাবে বিক্রি করতে হয় ক্রেতা বিক্রেতার ভিতরে কি সমন্বয় এই জিনিসটা ওরা এই স্কুলে করে তাহলে একবার ভাবেন যে ওরা কিন্তু সব কিছু শিখতেছে ওকে আমরা হচ্ছে এখন বের হচ্ছি হ্যাঁ তো দেখেন ওর পোশাক দেখেন লুঙ্গি ট্রেডিশন তো এরকম একটা ব্যাপার এই জিনিসটা আমাকে ইমপ্রেস করছে ভাই যে ছোট ছোট বাচ্চারা কিভাবে সবজি বিক্রি করবে ফল ফ্রুট বিক্রি করবে এগুলো সব হচ্ছে ওদেরকে শেখানো হচ্ছে স্কুলের ভিতরে মানে সপ্তাহে হচ্ছে একদিন এটা করা হয় নাকি এখানে দারুণ একটা ব্যাপার ভাল লাগছে আমার আমরা এখন যেই গ্রামে আছি এটি মূলত একটি দ্বীপ অনেকটা আমাদের সেন্ট মার্টিনের মতো কিন্তু এখানে খুব বেশি ট্যুরিস্ট যায় না বলতে পারেন শ্রীলঙ্কার এই দ্বীপকে ভ্রমণ পিপাসুদের কাছে লুকিয়ে রাখা হয়েছে তাই বিভিন্ন দেশের পর্যটকদের কাছে এটি অজানা এখানে আসতে হলে প্রথমেই আসতে হবে শ্রীলঙ্কার তামিলদের রাজধানী জাফনা এরপর সেখান থেকে বাসে করে কুরিকাডুয়া জেটি ঘাটে এরপর মাত্র 200 রুপিতেই ভারত মহাসাগর পাড়ি দিয়ে চলে আসতে পারবেন এই গ্রামে যার নাম ডেলফ আইল্যান্ড এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন মাত্র $10 আমি যেই রিসোর্টে ছিলাম তার নাম বিচ ফ্রন্ট ভিউ ভিলা যাই হোক এই দ্বীপের আয়তন 50 বর্গ কিলোমিটার এখানে বসবাস করে মাত্র 4000 মানুষ তাই এখানে সবাই একে অপরের পরিচিত তবে এখানে কোনো রকমের কৃষি চাষাবাদ হয় না কারণ পুরো গ্রামটি প্রবল পাথরের উপরে এদের একমাত্র জীবিকা মাছ ধরা তবে এই অঞ্চলের মানুষেরা খুবই সুখী তাদের বাড়িঘরগুলো ইউরোপিয়ান স্টাইলে কারণ এখানেই একসময় বসবাস করত নেদারল্যান্ডস থেকে আসা ডাচরা এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ছোট আকৃতির বন্য পনি ঘোড়া
এইগুলো ডাচ শাসন আমলে ইউরোপ থেকে আনা হয়েছিল এবং আজও দ্বীপে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এখানে রয়েছে প্রাচীন চুনাপাথরের কেল্লা, পুরাতন ডাচ জেল, প্রবাল দিয়ে তৈরি দেয়াল। এইসব ডেলফ আইল্যান্ডকে আরও রহস্যময় করে তোলে। বহু বছর এই দ্বীপে ডাচরা বসবাস করে, ফলে এই অঞ্চলের তামিলরা খ্রিস্টান ধর্ম পালন করতে থাকে। বর্তমানে এই গ্রামে সবাই ক্যাথলিক খ্রিস্টান। এখানে কেউ মারা গেলে তাদেরকে সমাধি দেওয়া হয় ভারত মহাসাগরের কিনারায়। যাই হোক, আমি একাই ঘুরে ঘুরে দেখছিলাম তাদের বাড়িঘর। বাড়িঘরগুলো খুবই সুন্দর, চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি বাড়ি কোরাল পাথর দিয়ে ঘেরা এবং প্রতিটি ঘরের উপরে টালি ব্যবহার করা হয়েছে। প্রতিটি বাড়িতেই বিশাল বড় উঠান। বিভিন্ন বাড়ি থেকেই আমাকে ডেকে চা, নারিকেল ইত্যাদি দিয়ে আপ্যায়ন করছিল। আমি যখন পরিচয় দিচ্ছিলাম আমি বাংলাদেশি এবং মুসলিম, তারা সবাই হাসছিল। হ্যাঁ, Christian. খ্রিস্টিয়ান, ও আই এম মুসলিম। কতটা বিনয়, আন্তরিক, এটা দেখে আমি বেশ অবাক হই। আসলেই পৃথিবীর কোনো দেশের সাধারণ মানুষ খারাপ হয় না। একজন অপরিচিত ফিজকে কত সহজে তারা বিশ্বাস করে, কত সহজেই আপন করে নেয়। এখানে কিন্তু এরকম ট্র্যাক্টর চলে, মানে এই দ্বীপে আপনার বাসও আছে, ভাবা যায়। আমি জাস্ট ইমাজিন করতেছি আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে দেখেন কোনো বাস নেই, কিন্তু এই দ্বীপে বাস চলে ভাই। এবং রাস্তাগুলো সব পিচের, কনক্রিটের, কোনো রকমের সমস্যা নেই। আর প্রতি মেইন রোডের সাথে আবার সব আলাদা আলাদা গ্রাম চলে গেছে। এই পুরো দ্বীপটা মাত্র 50 বর্গ কিলোমিটার। এখানে সব রকমের ফ্যাসিলিটি আছে, ভালো স্কুল আছে, ইংলিশ স্কুল আছে, অনেক বড় হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল, যেখানে সঠিক ট্রিটমেন্টটা করা হয়। এবং এই দ্বীপের মানুষ কখনোই অন্য জায়গায় ট্রিটমেন্ট নেয় না, এখানেই নেয়। অনেক মানুষ বলতে পারেন যে ফিজ ভাই, এই যে এরকম দ্বীপ সাগরের মাঝখানে, যেখানে কোনো রাস্তা নাই, পানি পথে যাইতে হয়, এইসব দ্বীপগুলো কিভাবে তৈরি হয়? আসলে এটা একটা শেখার বিষয়। এই যে আমরা এখন যে দ্বীপে আছি, এই দ্বীপের কোনো রাস্তা নাই, একদম ভারত মহাসাগরের মাঝখানে। তো সেখানে দেখেন এরকম গাছপালা, উদ্ভিদ, এরকম বাড়িঘর, এখানে মানুষেরা বসবাস করছে। কিন্তু এটা একসময় ছিল না, এটা তৈরি হয়েছে কিভাবে? আপনার সাগরের নিচে অনেক সময় প্রবল পাথর জমে, এরপরে এই প্রবলের কঙ্কাল আস্তে আস্তে বড় হইতে থাকে, হাজার হাজার বছর ধরে বড় হয়। হইতে হইতে একটা সময় কি হয়, পানির উপরে চলে আসে, মানে এটা এত বড় হয়ে যায় নিচে থেকে যে পানির উপর পর্যন্ত চলে আসে। তখন হচ্ছে উদ্ভিদ জন্মায়, মানে এই যে গাছপালা। তো এই যে গাছপালাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এই দ্বীপের উপরে জন্মাইছে। এরপরে এখানে আস্তে আস্তে মানুষের বসবাসের উপযোগী তৈরি হয়। এবং আপনি চাইলেই কিন্তু এই দ্বীপকে ধ্বংস করতে পারবেন না। কথায় আছে যে পাথরেরও প্রাণ আছে, এটা কিন্তু সত্য কথা। কারণ এই যে আমাদের সেন্ট মার্টিন বলেন, এই যে মালদ্বীপ, এটাও কিন্তু এই পাথর থেকেই একটা দ্বীপ তৈরি হয়েছে। মানে এর কানেক্টেড হচ্ছে সাগরের গভীরে, আপনি চাইলে এগুলো ধ্বংস করতে পারবেন না। তো এইভাবে একটা দ্বীপ তৈরি হয়। আবার অনেক সময় নদীর পানি, সাগরের পানি, বালি জমেও একটা মানে বালির দ্বীপ তৈরি হয়। এরকম অসংখ্য দ্বীপ আছে পৃথিবীতে, যেগুলো প্রকৃতির প্রদত্ত, মানে মহান আল্লাহ তাআলা এইভাবেই বানায়। সে এটা হচ্ছে ফ্যাক্ট। তবে এই দ্বীপটা এতটাই সুন্দর যে চারিপাশে ফুল, সবুজের তৃণভূমি, আর সেই সাথে ভিন্ন ধর্মের সংস্কৃতির মানুষ বসবাস করে বছরের পর বছর। আমরা এখন যাচ্ছি সেই ইউরোপের ঘোড়ার খোঁজে, কারণ এই দ্বীপটাতে কিছু সংখ্যক মানুষ বসবাস করলেও এর বেশিরভাগ জায়গায় কিন্তু বনাঞ্চল। কিন্তু ঘোড়াগুলোকে দেখতেছি এখন চড়তেছে, ওয়াও। ওই যে দেখা যায়, যা মনে হচ্ছে আমরা এরকম একটা জঙ্গলে চলে আসছি আফ্রিকার। লেটস গো। বাট আমাদের দেখলে হয়তো ওরা পালাই যাবে, একদম কাছে যেয়ে দেখার চেষ্টা করবে। অলরেডি কিন্তু ওরা পালিয়ে যাচ্ছে, ওই যে। হ্যাঁ, আর কাছে যাব না। হ্যাঁ, দিস ইজ ইউরোপিয়ান হর্স। হ্যাঁ, Oh, European horse running. Bike sound, horses running. রানিং বলছে, বাইক সাউন্ড, হর্স রানিং। ওকে, বাট অনেক সুন্দর এবং আমাকে ইমপ্রেস করছে এখানকার বাড়িঘরগুলো। হাই, হ্যালো, দেখুন ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, ও সরি, হ্যালো। তো দেখেন ছোট ছোট বাচ্চারা কত কিউট।
Tata, tata. What's your name? Name? Huh? You are so cute. Handshake, handshake, handshake. I am from Bangladesh. Bangladesh? No? Bangladesh? Sri Lanka. No, I am from Bangladesh. Bangladesh. Do you know about Bangladesh? Cricket. শ্রীলঙ্কা ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম। তো ছোটো ছোটো বাচ্চা ওরা সব বন্ধুরা এখানে খেলা করতেছে। টাটা, শ্রীলঙ্কা ইজ বিউটিফুল। Thank you so much. Thank you. অলসো শ্রীলঙ্কা পিপুল ইজ সো বিউটিফুল। এখানকার ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক সুন্দর এবং এসব জায়গায় তারা বসবাস করে একটা দ্বীপে, অথচ ওরা কিন্তু বাংলাদেশকেই চেনে না। একবার ভাবেন তাহলে কতটা প্রত্যন্ত একটা জায়গায় তারা বিলং করে এবং তারা শ্রীলঙ্কার সম্পর্কেই জানে না। আমি তাকে জিজ্ঞাসা করছি যে শ্রীলঙ্কান ক্রিকেট টিম জানে না, তাহলে ভাবেন আমি কোথায় আছি। একটা কথা বলি, এই দ্বীপে কিন্তু কোনো রকমের এগ্রিকালচার হয় না, ধান গম ভুট্টা কিচ্ছু না, সব কিছু হচ্ছে তাদেরকে জাফনায় থেকে আনতে হয়, এরপরে মজুদ রাখতে হয় বাসায়। আচ্ছা, এটা হচ্ছে ফোর্ট, এই যে ম্যাকমন ফোর্ট। তো হসপিটালের পাশেই এটা হচ্ছে হসপিটাল, অনেক বড়। তো আমরা এখন ফোর্টে যাচ্ছি। এটাই হচ্ছে সেই ফোর্ট, মানে যখন ডাচরা এসেছিল এই শ্রীলঙ্কায়, আপনার হচ্ছে 1658 সালে তারা দখল নেয় পর্তুগিজদের কাছ থেকে। কারণ প্রথমে পর্তুগিজরা, এরপরে ডাচরা আসে, ডাচদের কাছ থেকে আবার এই দ্বীপগুলো দখল করে নেয় ব্রিটিশরা। মানে সেই আপনার 1795 সালের দিকে ব্রিটিশরা আসে। তো এই সেই ফোর্ট, পুরাই ভয়ানক একটা ব্যাপার যে এইরকম ছোট্ট একটা গুহার ভিতরে আমরা এখন প্রবেশ করতেছি। ও ওইটা অনেক রিস্কি। সো এই পাশে হচ্ছে, বা এটা হচ্ছে হসপিটাল, ওই পাশে হচ্ছে সব গ্রামীণ জীবনযাপন। বাট পাথরগুলো দেখুন, যে এই কোরাল পাথরের কত শক্তিশালী, এবং এই পাথরগুলো কোনো জয়েন্ট নাই, পাথরের উপরে পাথর দিছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যে কি নকশা। Christians. অনলি Christians. খ্রিস্টিয়ান। So, আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কবরস্থানে আছি, যে ক্যাথলিক খ্রিস্টানরা মারা গেলে যেখানে সমাধি দেওয়া হয়। হ্যাঁ, oh, তো আমরা হচ্ছে একটু ভিতরে যাই, আপনাদেরকে দেখাই যে খ্রিস্টানদের সমাধি কেমন। এই যে একদম ভারত মহাসাগরের পাশেই তাদেরকে সমাধি দেওয়া হয়। তো একবার ভাবেন আমরা এখন কোথায় আছি এবং তাদের কবরস্থানগুলো কেমন। ঠিক এরকম কনক্রিট দিয়ে তৈরি করা। ওই পাশেই কিন্তু ভারত মহাসাগর, আমি আপনাদেরকে একটু দেখাই। দুই পাশেই এরকম সমাধি কবরস্থান। এটা হচ্ছে এম সেবা মালাই। এই যে এখানে কবরস্থান শেষ। আর যদি আমরা একটু সামনে যাই, এই যে দেখুন ভারত মহাসাগর, একদম সাগরের পাশেই হচ্ছে এই সমাধিস্থলটা। এই যে যত দূর চোখ যায় সাগর। তবে এখানে ওইরকম ট্যুরিস্ট নেই, জানি না কেন, বাট আমার কাছে এই দ্বীপটা পার্সোনালি অনেক ভালো লাগছে। এখানকার মানুষের বিহেভিয়ার আন্তরিক এবং সুন্দর একটা পরিবেশ। আমরা আবার ব্যাক করতেছি। এটা হচ্ছে এই ডেলফ আইল্যান্ডের মেইন বিচ, যার নাম হচ্ছে ডেলফ বিচ। তো এইখানে হচ্ছে সব পর্যটকরা আসেন এবং গোসল করে। তো এখানে গোসলের পরে এখানে হচ্ছে বাথ সিস্টেম আছে, মানে পানির ব্যবস্থা। আর এখানে কিন্তু অনেক হোটেল রিসোর্ট আছে, মানে আমাদের রিসোর্ট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এখন এরকম বিচে, কারণ আপনাদের বলেছিলাম যে এই যে দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে একদম সাগরের মাঝখানে, ভারত মহাসাগর। তো আপনি কিছু পথ হাঁটলেই এরকম পানি পাবেন, মানে চারিপাশেই বিচ। তো এইটা হচ্ছে মেইন, এটার নাম হচ্ছে ডেলফ বিচ বলা হয়। ওই পাশে ফিশারি ঘাট, মানে যেখানে মাছ ধরে আর কি। এবং পানির কালারটা দেখুন, যে ইন্ডিয়ান ওশিয়ান। আমাদের রিসোর্টটা হচ্ছে ওই সাইডে,
তবে এখানেও কিন্তু অনেক হোটেল রিসর্ট আছে, আপনি হচ্ছে $10 $15 নাইট স্টে করতে পারবেন। এখন এই ডেলফ আইল্যান্ডে একটা লোকাল হোটেলে আসলাম, যারা স্থানীয় মানুষেরা খাওয়া দাওয়া করে। তো ছোট্ট একটা হোটেল দেখুন, বাট কোকা কোলার অ্যাড, মানে এই দ্বীপে সব কোকা কোলা পেপসি এগুলোই চলে ভাই, কিছু করার নাই, ফান্টা মিরিন্ডা। তো ওইটা হচ্ছে একটা স্কুল মেইন রোডের পাশে। তো আমরা দেখি কি কি পাওয়া যায়। এগুলো সব শ্রীলঙ্কান প্রোডাক্ট। এই যে এখানে কিন্তু এটা হচ্ছে ফ্রাইড রাইস, ফেমাস ইন শ্রীলঙ্কা, এবং এই সাইডে হচ্ছে শ্রীলঙ্কান প্রোডাক্ট। যাক, এখানে হচ্ছে আমরা বসবো, বাট অনেক গরম কিন্তু এখানে। আপনার ছোট একটা দ্বীপ, আপনি চাইলে একদিনে টোটাল ঘুরতে পারেন, তবে ওইরকম ট্যুরিস্ট নেই, আমি জানি না কেন। এটা হচ্ছে একটা আন্ডাররেটেড দ্বীপ, অনেক মানুষ এটা সম্পর্কে জানেই না, অথচ এখানে টোটাল সিকিউর, সেফটি, এখানকার খাবার দাবার সব কিছু আর দিয়েছে এরকম গাবলাতে। আর ডাল হচ্ছে এই যে, তো দেখি একটু খাবার। এটা হচ্ছে কিন্তু ফ্রাইড রাইসের সাথে আপনার পেঁয়াজ, তারপরে চিকেন, ডিম, এগুলো হচ্ছে মিক্সড। বাট আমি শ্রীলঙ্কায় যতদিন আছি ডালটা খেয়ে বেঁচে আছি। এটার ভিতরে কিন্তু পাতা এগুলো সব দেয়, আমি জানি না কিসের পাতা। এই যে এগুলো কিন্তু সব পাতা। ফ্রাইড রাইসের সাথে আমি এই প্রথম ডাল খাচ্ছি, কারণ ওদের ফ্রাইড রাইসটা একটু ইউনিক, কোনো টেস্ট নাই, আমি খাইতেই পারি না। আর প্রচুর মির্চি, মানে প্রচুর ঝাল। তো ফাইনালি আমরা চলে আসলাম জেটি ঘাটে। তো 2:30 আমরা এখান থেকে আপনার ট্রলারে চলে যাব জাফনা, মানে যাইতে সময় লাগবে 1 ঘন্টা, 200 রুপি হচ্ছে ভাড়া। সবাই এই ডেলফ আইল্যান্ড থেকে এখন যাবে হচ্ছে জাফনা, আর আমাদের ট্রলার হচ্ছে দাঁড়াই আছে। তো অনেক লোকাল মানুষ যায়, কারণ এখানে এগ্রিকালচার কোনো কিছুই হয় না, জাফনা থেকে সব কিনে আনে, তো এই কারণেই যায়। তবে বিকালে হচ্ছে মাত্র 3টা হচ্ছে এরকম বোট, একটা হচ্ছে 2:30, একটা 4টার সময়, আর একটা 4:30টার সময়। আমরা এখন ব্যাক করতেছি ডেলফ আইল্যান্ড থেকে। এই যে এরকম একটা নর্মাল ট্রলারে, যেখানে হচ্ছে লোকালরা ভ্রমণ করে, আর জাস্ট ইন্ডিয়ান ওশিয়ানটা দেখুন যে কি উত্তাল ঢেউ। তামিল বাংলাদেশ। তো ভাই এরকম শ্বাসরুদ্ধকর জার্নি, যে পুরো গ্রামটা ঘুরে আমরা ব্যাক করতেছি। এখন জাফনা 1 ঘন্টা সময় লাগবে, এরপর আবার জাফনায় যাইতে বাসে করে লাগবে 1 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে হচ্ছে আমরা সেই গেম খেলতেছি আর কি, সেই ভূমধ্য সাগরের উপর দিয়ে ওরকম একটা ব্যাপার। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগার। আপনারা অবশ্যই এই গ্রামটা ঘুরতে পারেন, একটা দ্বীপ, চমৎকার একটা দ্বীপ, যেখানে ক্যাথলিক, খ্রিস্টান এবং হিন্দুরা বসবাস করে। আর নেক্সট আমরা অন্য জায়গায় ব্লগ করব শ্রীলঙ্কার, আপনারা কমেন্ট করেন। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, বাই, আল্লাহ হাফেজ।